এই যে আমরা এখন কথা বল, এই যে আমরা এখন বেরোবো, ওর মামি দিদা তারপরে আমার ভাসুরের মেয়ে ওরা সব ভিডিও কল করেছে, কথা বলছে। তা এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, পুরো রাইট 9টায় গাড়ি আসবে। ও মানে 8 মাসের জামা কাপড় বাসনপত্র বুঝতেই পারো কতটা হয়, মানে এত ব্যাগ আমাদের হয়েছে। তো আমরা রেডি, হসপিটাল থেকে এসে আর রান্না করিনি। আইশ্বরিয়ার মা রুটি দিয়েছে দুটো, আমি একটা খেয়েছি আর রিমি একটা খেয়েছে। আর রিমির বাপি সেরকম একটা কেউ দিলে কিছু খেতে চায় না। তা এমনি শুকনো খাবার নিয়েছি রিমির জন্য, কেক আসার সময় নিয়ে এসেছিলাম পুরনো সিএমসির থেকে, যেখানে বিএমটি পেশেন্টদের খাবারের, ওখান থেকে আসার সময় কেক নিয়ে, শুধু কেকই নিয়েছি আর কিচ্ছু নিইনি। তা জল টল সব কমপ্লিট, যেতে যেতে তোমাদের সব বলছি। আর রিমি হচ্ছে ওর ছোটো মামি, ওর দিদা, মানে আমার বাড়িতে আমার দাদা দাদা সবাই চলে এসছে আমাদের বাড়িতে, শুধু আমিই নেই বাড়িতে, রিমি নেই। ওর জেঠুর মেয়ে, ওর বড়দি ছোদ্দিরা সব ভিডিও কল করেছে, ভিডিও কল করছে। তা চলো যেতে যেতে কথা বলছি। আমি কত বছর পরে একটু রিমি বললো তাই লিপস্টিক দিলাম, কিন্তু মাস্ক তো পরতেই হবে, এমনি একটু দিলাম, তোমাদেরকে দেখালাম। তাহলে যেতে যেতে সবটা বলছি। এখন পুরো 10 মিনিট বাকি, চলে আসবে গাড়ি। আর এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, দেখো রিমি রেডি। এই যে রিমির হাতে লাল জ্যাকেটটা দিয়ে দেখছো না, এটা আজকে আমাদের সেনজুর থেকে দিয়েছে, বোম্বে থেকে যে ম্যাডাম এসেছিলো আগের দিনকে বললাম। ম্যাডাম আজকে সকলকে গিফট দিয়ে গেছে, রিমিরটা ম্যাডাম পাঠিয়ে দিল। রিমির বাপি এসে ম্যাডামের সাথে দেখা করতে গেল, বললো যে এসছে। তা যাই হোক, ভালোই হয়েছে, কেউ একটা গিফট দিলে সে যেরকমই কালার হোক পরে ঘরে গিয়ে দেখাবো। আমরা বেরিয়ে পড়লাম। আইশ্বরিয়ার মনটা সত্যিই খারাপ, কারণ আইশ্বরিয়ার সবার প্রথমে ট্রান্সপ্লেট হয়েছে, রাজের, তারপরে অ্যাঞ্জেল রানী, রাজের ছুটি হয়ে গেছে, আর রিমি সবার লাস্টে। আর আইশ্বরিয়ার আজকে মনটা খুব খারাপ, ওর হচ্ছে ছুটি হয়নি, কারণ সবার প্রথম ওর ট্রান্সপ্লেট হয়েছে, আর রিমির হচ্ছে সবার লাস্টে হয়েছে। তা দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর এইদিকে আমাদের গাড়ি পুরো রাইট 9টায় চলে এসছে, কারণ আমরা যেই দোকান থেকে টিকিট কেটেছি পুরনো সিএমসিতে, কোনো এক সময় তোমাদেরকে দেখাবো, কারণ আমার তো এখনও সিএমসিতে মানে অনেক বছর যেতে হবে রিমির চেক আপের জন্যে। তারপরে দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি, পুরো রাইট 9টায় গাড়ি এসে পুরনো সিএমসিতে যিশুর কাছে রিমির বাপি প্রার্থনা করে নমস্কার করলো। আমরাও হচ্ছে প্রার্থনা যিশুর কাছে করে বেরিয়ে পড়লাম। যেই ভেলুরের থেকে আমরা বেরোলাম, মানে ভেলুর পার করেই এত বৃষ্টি, মুষলধারা বৃষ্টি হচ্ছে, মানে পুরো জানলা বন্ধ। তারপরেও দেখি গাড়ির ভিতরে জল ঢুকছে, কারণ রিমিকে তো ঠান্ডা লাগানো যাবে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভেলুরে কিন্তু হয়নি, যেই ভেলুর থেকে পুরো বেরিয়ে গেলাম, বলছিল কোথায় জায়গাটার নাম, তা আমার অতটা মনে পড়ছে না। ড্রাইভার বলছিল রিমির বাপির সাথে এই জায়গাটার নাম কি। তা তারপরে আবার কতটা গেলাম, দেখি বৃষ্টি হচ্ছে না। আবার দেখি মানে চেন্নাই যখন আমরা ঢুকবো চেন্নাইয়ের আগে, অনেকটাই আগে, যারা চেন্নাইয়ের দিকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকে বলবে হয়তো বৃষ্টি হয়নি, কিন্তু দেখো এই যে কিছুটা এসছি আবার বৃষ্টি হয়নি। আবার যখন চেন্নাইতে ঢুকবো তখন না পুরো দেখি রাস্তায় হাঁটু জল হয়ে গেছে, এত বৃষ্টি। যে এমন দিনেই বেরিয়েছি, কিন্তু খুব শীত করছিল। গাড়িতে এসি ছিল, এসি আমরা প্রথম থেকে বলে দিয়েছি এসি চালানো যাবে না, কারণ রিমির হট করে এখন ঠান্ডা লাগানো যাবে না, আমরা বাড়ি যাচ্ছি। আর আমি কিন্তু বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার রাস্তার পাশে বাড়ি, তোমরা তো জানোই, একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসলে একটু ম্যানেজ করে নেবে। ভিডিওটা কালকে আমার এডিটিং করা হয়নি, বাড়ি আসার পরে কি পরিস্থিতি হয় বুঝতেই পারছো। তা এই যে আমরা চেন্নাই এয়ারপোর্টে ঢুকে গেলাম। আমি তো কোনো দিন যে প্লেনে ওঠা আমার হচ্ছে অভিজ্ঞতা আসেনি, এই প্রথম। তা এখানে দাদাভাই আমাদেরকে নামিয়ে দিল, আর ড্রাইভারটা সত্যিই খুব ভালো ছিল, কারণ আমরা না আসতে নিয়ে মোবাইল, রিমির বাপির মোবাইল ফেলে থুয়ে চলে এসেছিলো, কতটা চলে এসেছি, আবার মোবাইল গিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমাদের থেকে কোনো চার্জ বা পয়সা নেয়নি। যখন শোনে না কেউ যে 40 লাখ টাকা দিয়ে মেয়ের বাচ্চার ট্রিটমেন্ট করা হয়, তখন 35-40 লাখ টাকা খরচা হয়ে গেছে, তখন কেউই আমাদের কাছে পয়সা মানে চায় না। উনি যা ভাড়া 1800 টাকা ভাড়া, 1800 টাকায় নিয়েছে, আমরা 100 টাকা জোর করে দিলেও নেয় না। তা রিমির বাপি প্রথমে না একটা গেটে গেল, বুঝতে পারিনি, কারণ এখানে তো আমরা জানি না কি করতে হয় না করতে হয়, অনেক নিয়ম, যে প্রথমে গেটে ঢোকার ওখানে, আর কারোর কাছে শুনিও নি, জানিও না। তবুও অভিজিৎ ভাই কিছুটা বলে দিয়েছে। আর আমরা যেই ফ্লাইটে যাচ্ছি, অভিজিৎ ভাই বলল, দিদি রিমির তো 3 দিনের জল খাবার, তোমরা তো জানো বাইরের খাবার খাওয়া যায় না, ইনফেকশন হবে, তা ইয়ে করো, ওই ফ্লাইটেই যাও। ভাইয়ের কথা শুনেই, আর আমাদের বাড়ির থেকে ওর মামা, দাদু, দিদা, 2 মামা বললো না না আমাদের ভাগ্নিকে সেফটিতে আনতে হবে। তো এখানে দেখো, জানতামই না এই ব্যাগগুলো যে বেডিং
এগুলো করতে হয়। এখানে এক একটা বেডিং করতে এক একটা ব্যাগে 400 টাকা করে নিল। 3টে ব্যাগ বেডিং করলাম আর 2টো ব্যাগ আমরা নেব। 15 কেজি করে 3টে ব্যাগ, আর 2টো ব্যাগ হচ্ছে 7 কেজি করে। মানে শরীরে 7 কেজি ব্যাগের কোনো জিনিস থাকলে উঠা যাবে। আর প্লেনের ভিতরে যাবে যেটা, সেটা হচ্ছে 15 কেজি করে। 3টে ব্যাগ 1200 টাকা নিল। তা আমরা প্রথমে যে পাসপোর্ট ভিসা, মানে এগুলো যে পাসপোর্ট ভিসা বলছি, এইখানে প্রথম যে মেন গেটে গেলাম, যারা পাসপোর্ট ভিসা করে বাইরে যায় সেখানে। তারপরে বললো না আমাদের হচ্ছে ইন্ডিগো, মানে আমরা কলকাতাতে যাব। তা আমাদের প্লেনের নাম, আমাদের যেহেতু কলকাতায়, সেটা বললো সবার লাস্টে যেতে হবে। তা খুঁজতে সব কিছু করে কাজ কমপ্লিট করে, রিমি তার মধ্যে কি করেছে, রিমির আধার কার্ড হারিয়ে ফেলেছে। তারপরে এখানে রিমির বাপি যখন এখানে আধার কার্ড দেখাতে যাচ্ছে, মেন যেখানে যাব যখন, তখন দেখছি রিমির আধার কার্ড নেই। আমরা আবার খুঁজতে এসে পরে রিমির আধার কার্ডটা পেয়েছি। আমি তো জানিই না যে এয়ারপোর্টে এরকম শাড়ির দোকান থাকে, ব্যাগের দোকান থাকে, শুয়ের দোকান থাকে, ঘড়ির দোকান, সানগ্লাসের সাজা জিনিস দেখছি সব আছে। তা আমরা ঘুরে দেখছি, তোমাদেরকেও একটু শেয়ার করলাম। আমি বলছি মানু দেখ, এইসবও কি পাওয়া যায়? বলে হ্যাঁ মা পাওয়া যায়, আমি মোবাইলে অনেক আগেই দেখেছি। আমি বলছি সব পাওয়া যায়, দেখ এখানে কি সুন্দর ঘড়িগুলো, অনেক দামি অবশ্যই নিশ্চয়ই। তা আমরা দূরের থেকেই দেখছি, কারণ আমাদের দেখা ছাড়া তো কেনার মতন সেরকম। আমি হচ্ছে এদিকে শু, তারপরে লেদারের ব্যাগ। আর বন্ধুরা এই খাবারগুলোর দাম জানো কত? এক একটা 300-400 করে, 240 টাকা, মানে 250 টাকা 300 টাকার নিচে কোনো খাবার নেই। এত দামি খাবার হয়। আমি বলছি দেখ এত দাম বলেই না লোকে বেশি নিচ্ছে না, অবশ্যই তো নেবে খাবার, কেউ তো না কেউ কিনবে। তা এদিকে আমরা যে হসপিটাল থেকে কেক, আর আমাদের যে ক্রিসমাসের অনুষ্ঠান হয়েছিল, কিছু কেক ম্যাডাম আমার হাতে দিয়েছিল। তা রিমি ওই কেকটা খেলো। ওই কেকটা আমি পুরনো সিএমসির থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর ম্যাডাম যে আমাদের ফুড কেক দিয়েছিল, আমাদের যে পেলে রুমের ম্যাডাম, তা সেই কেকটা রিমির বাপি আর আমি ওই সাদা কেকটা খেলাম। আমরা এই এখন আসলাম, এখন বলতে কি 1টার সময় চলে এসেছি। এখন 2টো বাজেনি, এখনও আমাদের ফ্লাইট হচ্ছে 4:30। এখনও অনেক দেরি, আমরা 2-2.5 ঘন্টা আগেই চলে এসেছি ফার্স্ট টাইম এর জন্যে। আর যে গাড়ি ঠিক করে দিয়েছে সে বলছিল যে আগেই যাও, তাই আগেই চলে এসেছি। তা এখন 2 ঘন্টা বসে থাকতে হবে, 2টো বাজতে গেছে, 4:30। আর একটু কেক খেলাম আসার সময়। ওই যে সোনারপুরের দিদিভাইয়ের সাথে হসপিটালে আজকে দেখা হয়েছিল, সে আমাদেরকে টাকা দিয়েছিল, সেটা দিয়ে রিমির জন্য কেক নিয়ে এসলাম। আর আমাদের ক্রিসমাস ডে অনুষ্ঠানেও আমাদের কিছু কেক দিয়েছিল ম্যাডাম, মানে আমাকে দিয়েছিল, আর সেই কেকটাই খেলাম, আর কিছু খাইনি। এখানে যা জিনিসের দাম। আর এখানে খুব ঘুমও পাচ্ছিল। এখন বাজে 4টে। এইদিকে যখন প্রচার হয়ে গেল যে আমাদের প্লেনের টাইম হয়ে গেছে, ফ্লাইটের টাইম, তখন যে প্রচার করার সঙ্গে এখানে আমাদের কাগজপত্র, আধার কার্ড যা থাকে এখানে দেখিয়ে বাসে উঠে পড়লাম। ওরা বাসে করে নিয়ে যায়। তা আমি বলছি বাবা আবার বাসে করে নিয়ে যায়, আমি তো কোনো দিন ভাবতেই পারিনি যে এরকমভাবে এত করে। শুনেছি রিমির মুখে, রিমির বাপির মুখে শুনেছি, আর অভিজিৎ ভাইয়ের মুখে শুনেছি। অভিজিৎ ভাই রিমির সাথে বলে, আমি সেটা আবার শুনি আর কি, কারণ কারোর সাথে তো ফোনে সেরকমভাবে আমি কথাই বলতে পারি না। রিমি কথা বলে, আমি কাজকর্মে ব্যস্ত থাকি। এদিকে দেখো আমরা বাসে উঠে পড়লাম। আর এখানে কি বড় মানে সত্যি আমরা আকাশের উপর দিয়ে যে ফ্লাইটগুলো যায় সেটুকুই দেখি ছোট। আর আজকে যে সামনাসামনি দেখবো ভেবেই অবাক লাগছে। রিমি আর আমি একটা সিটে বসলাম, ওর বাপি আমাদের পিছনে বসলো। এই বাসটা আমাদের যে ফ্লাইটের যে যত লোক ছিল 3বার বাসটাতে আপ ডাউন করেছে। আর এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। আমি তো স্বপ্নেও, মানে কি বলবো, এরকম এত বড় প্লেন দেখবো। তারপরে যে এখানে মানে এত বড় এয়ারপোর্ট, আমি দমদমের এয়ারপোর্টের আশেপাশে দেখেছি, কিন্তু যে এত প্লেন আমি দমদমেও দেখিনি। কিন্তু দমদমে আমার একটা দিদির বাড়িতে আমি একবার গেছিলাম। রিমি যখন প্রথম থ্যালাসেমিয়া ধরা পড়ে, যখন প্রথম রিমির 5 মাসে থ্যালাসেমিয়া ধরা পড়ে, তখন রিমিকে ফুলবাগানে ব্লাড দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি একটা দিদির বাড়িতে গেছিলাম ফুলবাগান থেকে ছুটি হওয়ার পরে। তখন বোঝোই তো একটা বাচ্চা যখন থ্যালাসেমিয়া ধরা পড়ে, আজ থেকে 12 বছর আগের কথা, তখন সেই মায়ের পরিস্থিতিটা কেমন হয়, যেই রোগটা সম্বন্ধে কোনো দিন জানিনি। তখন ওই জামাইবাবু ছুটি দিয়ে সেই জামাইবাবু মারা গেছে। আজকে যদি রিমির এই খুশির খবরটা সেই জামাইবাবু যদি থাকতো, কতই না আনন্দ পেত। প্রথম যেই জামাইবাবু আমাদের যুদ্ধে সামিল হয়েছিল, সেই জামাইবাবু আমার মারা গেছে। তা সেই জামাইবাবুর ওখানে দমদমে বাড়ি, এয়ারপোর্টের সাথেই। তখন আমি দেখেছিলাম, কিন্তু চেন্নাইয়ের এয়ারপোর্টের মতন এত প্লেন এত কিছু আমি দেখিনি সেই সময়, 12 বছর আগের কথা। তো এখানে যে আমাদের ইন্ডিগো
আমাদের ফ্লাইট, আমরা এখানে চলে আসলাম। আর এই গাড়িগুলো কিন্তু আবার দেখি ট্র্যাক্টর করে নিয়ে যায়। এই যেই গাড়িতে মানে যেই ফ্লাইটটা যেটাই আমরা উঠবো, তা আমি এয়ারপোর্টটা পুরো একটু মানে এত বড়, আমি তো একটুখানি ক্যাপচার করেছি মোবাইলে। আর এই যে পাখাটা দেখছো, এই পাখা আমরা কত ছোট দেখি। আমি করছি ও মানু দেখ, আমি রিমিকে এইভাবেই বলছিলাম, মানু দেখ কি বড় পাখা। আর এই চাকা মোবাইলের কটটুক ক্যাপচার হয়, মোবাইলে তো ছোট হয়, চাকাগুলো এত বড় বড়। আর পাখা যে, আমি বলছি হে মানু দেখ, এই পাখায় তো মনে যেন কি যদি আমরা লম্বা হয়ে শুই, না হলেও 5-6 জন 7-8 জন একবারে লম্বা হয়ে পরপর শুয়ে পড়তে পারবো, পাখাগুলো যে এত বড় হয়। তো এখানে আমরা তো ফ্লাইটে উঠে পড়লাম ঠাকুরের নাম করে। মনে মনে আমার ভয়ও হচ্ছে, আমি তো তোমাদের কাছে এখন ভয়েস দিচ্ছি। আমার যে মনে কি ভয় আর কি যে দুঃখ পুকানি হচ্ছিল সেটা আমিই জানি, আমি তো চুপ করে রয়েছি, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু রিমির কোনো ভয়ই নেই ঠাকুরের আশীর্বাদে। এখানে দেখো পুরো মানে এসির মতন ধুমো উঠছে, এত এসি চালিয়ে দিয়েছে। আর এখান দিয়ে যে প্লেনে যেই মেয়েগুলো থাকে, তোমরা তো যদি ভিডিও দেখে থাকো, মানে অনেকেই প্লেনের ভিডিও দেখো না, যেই মেয়েগুলো থাকে ওরা বোঝাচ্ছিল। তারপর অনেক রকম মাইকেও বলে যে কোনো আপদ বিপদ হলে প্লেনে কীভাবে আমাদেরকে চলতে হবে, কীভাবে আমাদেরকে সবগুলোই বোঝাচ্ছিল, কীভাবে প্যারাশুট নিয়ে ঝাঁপ মারতে হবে, লাফ দিতে হবে প্লেন থেকে, সবটাই বোঝায়, তোমরা তো জানোই। আর এই যে প্লেনটা আস্তে আস্তে যখন উঠছে, যেই না প্লেনটা চালিয়েছে আমার দিদি, পরের ভিডিওতে দেখতে পারবে, আমার দিদি তো শুনে, ওরা তো সবাই আমার মুখে যখন শুনছে ওরা হাসছে। যেই প্লেনটা প্রথমেই ছাড়লো, একটু ধাক্কা লাগলো, রিমির জলের বোতলটা পড়ে গেছে। আমি তো ভয়তে আমার বুক মানে ধরপড়ানি উঠে গেছে বুকের মধ্যে। আমি বললাম নে এবার হলো তো। আর এই যে যখন আস্তে আস্তে প্লেনটা উঠছিল, রিমি সব ভিডিওগুলো করেছে, আমি কোনো ভিডিও করিনি, কারণ জানলার পাশে রিমি, তারপরে আমি, তারপরে ওর বাপি, রিমির বাপি, আমাদের 3 জনের সিট। আস্তে আস্তে যখন উঠছে তখন তো কোনো একটা ব্যাপার নেই, তখন বাজে 4:30 বাজে, আমাদের প্লেনটার টাইম হচ্ছে 4:30, ভোর 4:30। তার জন্য আলো দেখতে পাচ্ছ এখনও এয়ারপোর্টে। আর দেখো এই কিছু কিছু ছোট ছোট প্লেন, সব থেকে আমাদের ফ্লাইটটাই মানে প্লেনটাই বড় ছিল, ইন্ডিগো। আর এই যে আস্তে আস্তে উপরে উঠছে। আর ওই যে পাখনার যে লাস্টের ওখানে যে আলোটা জ্বলছিল, এত সুন্দর লাগছিল। আর প্রথম ফ্লাইটে ওঠা জার্নি, কিন্তু আমি সেটা কোনো কিছুই অনুভব করতে পারিনি, কারণ সেই সময় আমার চোখে প্রচুর পরিমাণে মানে ঘুম পাচ্ছিল। একেতে ভয় করছিল, সত্যিটা বলতে কি আমার ভয়ই করছিল সত্যি বলতে, আর চোখেও ঘুম ছিল। 4:30 মানে তখন তো একটা আমাদের ঘুম আসে। তবু হয়তো সবাই বলবে যে ঘুমের আগে হচ্ছে একটা ফ্লাইটে ওঠার তার জার্নি, তার আনন্দ, কিন্তু আমি চোখই খুলতে পারছিলাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি ভয়তে চোখ বন্ধ করেছিলাম। আর এই যে বাড়িগুলো কি আর ছোটো ছোটো লাগছে, আস্তে আস্তে যখন ফ্লাইটটা যখন উপরে উঠছে তখন মানে রিমি, আমি করছি মানু তাই তো কি সুন্দর দৃশ্য, বলে মা তুমি তো দেখোনি। কিন্তু রিমি না একটু খানিকও ফ্লাইটের মধ্যে ঘুমায়নি, একটু খানিক না। ওর একটা বাড়ি যাওয়ার আনন্দ তো অবশ্যই। আর যখন ফ্লাইটটা ছাড়লো তখন ওর বড় মামাকে ফোন করে বলে দিল যে মামা আমাদের ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, কারণ ফোনটা তো এখানে ফ্লাইট মোড করতে হয়। আর এই যে আস্তে আস্তে যখন উপরে উঠছে না, নিচের বাড়িগুলো বলছে মা তুমি তো দেখোনি, তুমি তো চোখ বন্ধ করেছিলে ভয়তে। এত সুন্দর এত দৃশ্য দেখাচ্ছিল, যেই 5 মিনিট ফ্লাইটটা উঁচুতে উঠে গেল তারপরে আর কোনো বাড়িগুলো দেখা যায়নি। রিমি আর কি আমার সাথে বাড়িতে আসার পরে আলোচনা করছিল। আর সত্যিই তো আমি ভিডিওতে দেখলাম, ও যেহেতু ভিডিওটা ক্যাপচার করেছে, অবশ্যই আমি তোমাদের সাথে সেটাও পুরো শেয়ার করলাম। আর যখন একদম পুরো আকাশে উঠে গেল, লাস্টে আমি একটুখানি যখন আমাদের দমদমের দিকে নামবে, কারণ 7টায় আমাদের 4:30 ছিল চেন্নাইয়ের থেকে, আর 7টার সময় আমাদের ফ্লাইটটা দমদমে নেমেছে। যখন 6টা বেজে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ওর বাপি বলছে কি এবার তো অন্তত চোখ হলো, তখন দেখছি কি একদম পুরো আকাশ দেখা যাচ্ছে, কোনো বাড়ি দেখা যাচ্ছে না। তোমরা হয়তো আর দেখো বন্ধুরা হয়তো ভাবছে প্লেনটা এক জায়গায়, না প্লেনটা কিন্তু এরকমভাবেই প্লেনটা যাচ্ছে স্পিরিটে। আর তাহলে বলো কেমন শব্দ, তাহলে কেমন ভয় লাগে। এটা হচ্ছে 6:30টার ভিডিও, মানে যখন একদম পুরো সকাল হয়ে গেছে, দেখছি কি খালি এরকমই আকাশ দেখছি। আমি বলছি কি গো আকাশ এগুলো কি, আমি জিজ্ঞাসা করছি। আর রিমি বলছি তুমি কি বলো মা, আমি
তখন তো পুরো অবাক, আমি বলছি কি এই চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, যদি আমি পড়ে যাই। তা রিমি বলছে মা তুমি না এমন করো যে তুমি না যে ফ্লাইট চালাচ্ছে তারা না বলো যে এবার ফ্লাইট বন্ধ করো। আর আমি যখন এসে আমার বাড়িতে সবার ফ্যামিলির সাথে বলছি তখন তো আমার কালকের ভিডিওতে, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে, সবাই তো পাগল হয়ে যাচ্ছে। আর এই যে আমরা 6:30 মানে 7টার মধ্যে পুরো রাইট টাইমে, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট, কিন্তু আমি দেখলাম চেন্নাই এয়ারপোর্টেই মানে অনেক প্লেন, তারপরে অনেক হেলিকপ্টার দেখেছি, আর এটা হচ্ছে দমদম এয়ারপোর্টে। আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে নামিয়েছে, মানে কোনো আমরা বুঝতেই পারিনি যখন ঝাঁকুনি বা কিছু একটা নামানোর সময়, কিচ্ছু না, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে নামিয়েছে। তাই সবাই বলছিল যে যে প্লেন চালাচ্ছে সে খুবই ভালো, কারণ আমরা একটু বুঝতে পারিনি, একদম নর্মালভাবে সুন্দর করে হচ্ছে আমরা নেমেছি দমদম এয়ারপোর্টে। আর এই যে প্লেনটা যখন আস্তে আস্তে নামছে আর এই সূর্যটা এত সুন্দর লাগছিল। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। আর আমরা ফাইনালি দেখো আমরা হচ্ছে দমদম এয়ারপোর্টে চলে এসেছি, মানে আর কিছুক্ষণের জন্য এই যে কি একটা আনন্দ, কি একটা অনুভূতি, 8 মাস পরে আসবো। তার মধ্যে এইদিকে আমার দাদার ছেলেমেয়েরা ওরা ভিডিও কল করলো, করে ওরা ফোন দেখলো ওরা যে আমাদেরকে নিতে আসবে। তা আমরা হচ্ছে এই যে দমদমে নেমে গেলাম, নেমে উপরের থেকে যে সিঁড়ি টাইপের এখানে, আর লাস্টে আমরা দমদমে এয়ারপোর্টে যেখানে প্লেন থাকে যে একটা রিমি ফটো তুলবে, কারণ ওখানে তো রাত ছিল, রিমি সেরকমভাবে ফটো তুলতে পারিনি। আমরা ভেবেছিলাম এখানে এসে ফটো তুলবো সকালবেলা দিনের বেলা, কিন্তু সেটা আর হয়নি, একদম ডাইরেক্ট এখানে চলে এসেছি উপর থেকে সিঁড়ি দিয়ে, মানে একদম নিচে আবার বাইরের দিকে বেরোতে হবে। এবার যেহেতু আমাদের ট্রলিগুলো আগেই প্যাক করা হয়ে গেছিলো, ট্রলি ব্যাগপত্র যা ছিল তা প্যাক করা হয়ে গেছিলো, সেইগুলো এবার নিতে হবে। দেখো কীভাবে এগুলো ধাম ধাম করে পড়ছে, আর জানতামই না যে এরকমভাবে। আমি বলছি কি গো আমাদের ব্যাগপত্র কোথায়, আমরা যে আসবো, আমরা যে এখন ব্যাগপত্র নেব, আর যে ট্রলি এইভাবে আসছে, আমি বলছি এই দেখো দেখো আমরা তো জানি না। তা এই যে রিমি ট্রলিটা প্রথমেই চলে এসে, আর আমাদের ব্যাগগুলো ক্যারেটে করে আসবে, যেটা ট্রলি সেগুলো এমনি আসে, আর যেগুলো ব্যাগ সেগুলো হচ্ছে ক্যারেটে করে আসে। তাহলে বলো মানুষের মাথায় আমাদের কত বুদ্ধি, যারা পড়াশোনা করে নিয়ে এইসব চাকরি বাকরি করে তাদের। তা আমরা এবার হচ্ছে বেরিয়ে যাব বাইরের দিকে। তা এখানে রিমির মামা, বড় মামা চলে এসে রিমিকে ওই যে আগেই নিতে, আর ওর বোন ওর ভাইও এসেছিল, কিন্তু ভাই ও গাড়িতে অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওকে আমাদের বাড়িতে ওর বড় মামি আর হচ্ছে ছোট মানে ভাইকে নামিয়ে দিয়েছিল, আর ওর বোনকে নিয়ে এসেছিল। কিন্তু আমার দাদার মেয়েটা খুবই ওর মানে ঠান্ডার প্রবলেম তো জন্মের থেকেই, তা কত ভাবি ওকে একটু ভেলোরে নিয়ে আসবো, কিন্তু রিমির জন্যই, রিমির পিছনে এত টাকা পয়সা লাগছে, আমার দাদার মেয়েটাকে না দেখাতে পারি না, ভাবি যে ওকে একটু বাইরে নিয়ে এসে দেখাবো, কারণ ওর জন্ম থেকেই ঠান্ডা, খুবই ওর কষ্ট হয়, ও গ্যাস নিয়ে বাঁচে আমার দাদার মেয়েটা। তা ওর দিদিভাই বলতে ওর জীবন, তোমাদেরকে তো ভিডিও কলে দেখিয়েছি। তা ওর রাস্তায় ওকে পরিষ্কার করে ও এতটাই উল্টি করেছিল, ও পুরো ভিজে গেছিলো। তারপরে রিমির জ্যাকেটটা খুলে ওকে পরালাম, রিমির জামা প্যান্ট ওকে পরিয়ে দিলাম। ওর শরীরটা খুব নার্ভাস হয়ে গেছিলো দিদিভাইকে, তাও এত দূর এসে দিদিভাইকে নিতে একটা আনন্দ। আর দিদিভাই ওদের তো জীবন, 2 ভাই বোনের দিদিভাই বলতে জীবন, একটাই দিদি ওদের। এদিকে আমরা বাড়ির দিকে আসছি, মনে হচ্ছে আর কতক্ষণ রাস্তায় পার হচ্ছে না। তা মনে হচ্ছে কি আর টাইম পার হচ্ছে না। এইদিকে দাদার মেয়েটা আমার কোলে না ঘুমিয়েই পড়েছে, তাই রিমি একটু তোমাদের সাথে ভিডিও ক্যাপচার করে নিল। ওর বাপি পিছনে বসে আর দাদার মেয়েটা আমার কোলে আর দাদা সামনে। তা এদিকে এসছি, তারপরে রিমি এখনও কিছু খায়নি। আমরা ওখানে 7টায় নেমেছি, বেরোতে বেরোতে আমাদের 8টা বেজে গেছে, ওর বড় মামা আস্তে আস্তে। আর এই যে ভাইটা দেখছো ড্রাইভার, এই ভাইটা কিন্তু মুসলিম, যদি আজকে ওর বউ আমার ভিডিও দেখে। এই যে ভাই ড্রাইভার রিমিকে লকডাউনে, যে আমি বলি না আমাদের মধ্যে হিন্দু মুসলমান কিচ্ছু নেই, এই ভাই রিমিকে যে কত রক্ত দিয়েছে মানে কি বলবো, আমার নিজের লোকরাও কোনোদিন না করলে। এই যে ড্রাইভার এ হচ্ছে আমাদের পাড়ার ছেলে, তা এই মুসলিম ভাই ওর নাম হচ্ছে বাপন, এই যে কতবার রিমিকে জন্মের। সকাল বন্ধুরা, এখন বাজে 8:30, আমরা ওখানে 7টায় নেমে গেছি। তারপরে গাড়িতে উঠতে উঠতে 8টা বেজে গেছে। এই যে আমার দাদার মেয়েটা বমি করে দিয়েছে, তো ছোট মানুষ, সেই 4:30টার সময় ও উঠেছে। উঠে ওরা বেরিয়েছে। আমার দাদার ছেলে বাড়ি গেলে দেখতে পারবে, দাদার ছেলে মানে উল্টি করছিল বলে ওকে হাফ রাস্তায় নামিয়ে দিয়েছে বড় বৌদি, আর ও আমাদের বাড়িতে চলে গেছে। আর একে নিয়ে এসেছিলো, দেখো একদম ছোট্ট মানুষ, তা ওর পুরো মানে এত উল্টি করেছে, ওর জামা কাপড় সব ভিজে গেছে। তারপরে ও দিদির সোয়েটারটা পরিয়ে, এই যে দেখো মেয়েটা ঘুমিয়ে গেছে। দিদিরা এত ভালোবাসে, দিদিরা দেখতে এয়ারপোর্টে চলে এসছে।
মানে দিদি বলতো জীবন, ও দিদি ছাড়া মানে ও একটু চলতে পারে না। यस बॉस 4 বছর বয়স তো, ছোট মানুষ। मैं भी नहीं चलती ঘুমিয়ে পড়েছে, বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলছি। আর এই যে বন্ধুরা, আমরা বাড়ির কাছে অবশেষে চলে আসলাম। তার একটা তো ফিলিংস অন্যরকম হয়। এদিকেও ছোটো মামা, ওই যে ছোটো মামা, ভাই সবাই দাঁড়িয়ে আছে। বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই কত নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, কত আনন্দ কত মজা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট অবধি বাড়ি এসে পৌঁছালাম। তোমরা রিমিকে আশীর্বাদ করো। এই যে রিমির সব মামা মামি, রিমির ছদ্দি বদ্দি ভাই, মানে দিদি ভাইয়ের দেখার জন্যে সারা পাড়ার লোক ওয়েট করছিল। তোমরা সবাই রিমিকে আশীর্বাদ করো।